একযোগে প্রায় 26,000 চাকরি। রাজ্য সরকারি চাকরি পাওয়া, শিক্ষকতার চাকরি পাওয়া 25,552 জনের 25,752 জনের চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের। আমি তিথি রয়েছি রবিকের সঙ্গে, আর আজ সেদিকেই নজর থাকবে, কারণ এই অমানবিকতার দায় কাদের জানা নেই, কারণ মানবিক দিক তো অনেক দূরস্থ। কিন্তু গত এপ্রিলে যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল, আজ আরো একটি এপ্রিল, একটা বছরের প্রায় শেষ মুহূর্তে এসে এই গত এপ্রিল থেকে আরো একটা এপ্রিল সেই কলকাতা হাইকোর্টের রায়ে বহাল রাখলো সুপ্রিম কোর্ট। আর এখান থেকে এই 25,000-এর বেশি চাকরি প্রার্থী, প্রায় 26,000 ছুঁই, এই 26,000 পরিবার, এই 26,000 মানুষ, এই 26,000 চাকরি হারাদের সঙ্গে জড়িয়ে থাকা যারা রয়েছেন, তাদের সকলের ঘরে ঘরে অশনির সংকেত। কারণ কি করবেন এরা? মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী পাশে পাবেন তারা, সেদিকে আমাদের নজর থাকবে। কারণ সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, রাজ্যের এসএসসির পুরো প্যানেলই বাতিল করলো সুপ্রিম কোর্ট, ঠিক যে রায় দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল। 2024-এর 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাবা এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির বেঞ্চ, তারা এই চাকরি বাতিল করার নির্দেশ দেন এবং একই সঙ্গে যারা চাকরি বাতিল হবে তাদের 12% হারে দীর্ঘদিন ধরে পাওয়া বেতনের টাকা ফেরত দেওয়ার পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছিল। এবং তারপর 2024-এর 7ই মে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলা যায়। বিচারপতি বদলালো, প্রধান বিচারপতি বদলালেন, তার কারণ এবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আজকের রায়ে সম্পূর্ণ প্যানেল হলো বাতিল। আর এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এই যে 12% সুদে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে 5,303 জনের, যাদের ক্ষেত্রে সাদা খাতা জমা দেওয়া, র্যাঙ্ক জাম্প করা, শুধু তাই নয়, মেয়াদ উত্তীর্ণ প্যানেলের নিয়োগ, এই 5,303 জনকে 12% সুদে বেতন ফেরত দেওয়ার কথা আগেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায়ে বলা হয়েছিল। এবং সেখান থেকে সুপ্রিম কোর্টের আরো যে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, তাতে এর আগে যারা সরকারি দপ্তরে, অন্য কোনো দপ্তরে কাজ করতেন, তারা পুনরায় আগের দপ্তরের কাজ করতে পারবেন। এবং এই যারা যোগ্য, এই 5,303 জনকে বাদ রেখে যারা যোগ্য, যাদেরকে যোগ্য বলে ধরা হয়েছে, তারা আবার নতুন করে ফ্রেশ সিলেকশন প্রক্রিয়া, ফ্রেশ নিয়োগ পদ্ধতি, সেই নিয়োগ পদ্ধতিতে অংশ নিতে পারবেন এবং সেখান থেকে তারা পরবর্তীতে চাকরি পেতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যা এত বছরে হয়নি, যেখানে এত বছর ধরে চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় রয়েছেন, সেখানে এই চাকরি হারাদের নিয়োগ 3 মাসের মধ্যে সুপ্রিম নির্দেশ সত্ত্বেও সম্ভব। অভিজ্ঞ একবার আমরা শোনাই, যারা চাকরি হারালেন, যারা আজকের দিনের দিকে সুপ্রিম রায়ের দিকে আশা করে বসেছিলেন, কান্নায় ভেঙে পড়লেন, কি বলছেন তারা, শুনুন। আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমার কোনোদিন জীবনে সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি, জীবনটা সারা জীবনের পরিশ্রম, একটা কোনো এলিগেশন নেই। ইন্টারভিউ দিয়েছি, পেয়েছি, ইন্টারভিউতে 10-এ 5.33 দুর্নীতি করে 5.33 কেউ 10-এ পায়। একাডেমিক মার্কস আজকে নিয়ে আসছি 35-এ 35 পেয়েছি, 55-তে 38 পেয়েছি দুর্নীতি, 55-তে 38, 53 সাদা খাতা নয় আমার, 55-তে 38 পেয়েছি, একটা কোনো এলিগেশনস নেই। আমার মতে এখানে কয়েকশো লোক আছে। আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড, এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে? ভারতীয় বিচার ব্যবস্থা কি এই আমাদের প্রতি এই ন্যায় করছে? তুমি যারা দুর্নীতি করেছে তাদের জন্য আমাদের আজকে এই অবস্থা। এর জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। সারা জীবন সৎভাবে পড়াশুনো করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা হলো। চলছে তো, আমরা চাকরি করছি, আমাদেরকে এই অবস্থা করছে। বেকার যারা চাকরি করছে না তাদের কি অবস্থা কল্পনা করে দেখুন। তাহলে কোনো অন্যায় না করে এই পরিস্থিতি আমাদের হতে পারে। কিছু বলার আছে? আর তার থেকে আমাদের ফাঁসি দিয়ে দিক, যে আমরা সবাই চুরি করে চাকরি পেয়েছি, যখন ফাঁসিটাই দিয়ে দিক। এইভাবে কুড়ে কুড়ে মারার তো কোনো মানে হয় না। সুযোগ 2016 সালের পর আর কি হয়েছে বলুন? আমি নিজে একজন নেট কোয়ালিফাইড, গেট কোয়ালিফাইড অ্যান্ড পিএইচডি ইন ফিজিক্স। কি দোষ আমাদের? কি দোষ বলুন? আমাদের কি দোষ? এই রাজ্যে এখানে পিএইচডি করে
নেট কোয়ালিফাই করে, গেট কোয়ালিফাই করে, একটা পাস গ্র্যাজুয়েট স্কেলে চাকরি করে আমাদের দামটা কোথায়, এখানে শিক্ষার দামটা কোথায়? আজকে আমি কাউকে আর বলতে পারবো যে পড়াশোনা করাও? আমাদের সবার যখন দোষ, টিচারদের যখন দোষ, আমাদের সবাইকে গণফাঁসিতে ঝুলিয়ে দিক, সেটাই ভালো হবে। আর চাকরি হবে না, দেখছেন না চাকরি নেই, চাকরি দিতে পারছে না, চাকরি হবে না, বরং চাকরি তো দিতেই পারছে না। এই যে মুখ্যমন্ত্রী সবাই ঢপের চাপ দিচ্ছেন যে ডবল চাকরি। 21শে জুলাইয়ের সভামঞ্চে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? কারো চাকরি যাবে না। মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, আজকের কারো চাকরি দিতে পারছে না। এই মুখ্যমন্ত্রী পরিবর্তনের সরকার 2011 সালে আসার পরে কারো চাকরি তো দিতে পারছে না। উল্টে আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, সেই গ্রাম বাংলার শ্রমিক কৃষক মেহনতি ঘরের সন্তান, আদিবাসী মুসলিম তপশিলি ঘরের সন্তান, তাদের হকের চাকরিটা খেয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী, তার গোটা ক্যাবিনেটে সংগঠিত দুর্নীতি। চেয়ার ছাড়তে হবে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে চেয়ার ছাড়তে হবে। যারা মিনিস্টারগুলো রয়েছে, যারা করাপশন করে আমাদেরকে পথে বসিয়েছে, তাদেরকে চেয়ার ছাড়তে হবে। কলকাতার সব থেকে বড় নক্কারজনক ঘটনা অভয়া কেস দেখলাম, সেখানেও পর্যন্ত আদালতের এই বক্তব্য শুনেছিলাম যে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারও মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হয়নি। আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ, এগেনস্টে কোনো ধরনের অ্যালিগেশন নেই। সিবিআই ইনভেস্টিগেশন করেছে, হ্যাশ ভ্যালু ম্যাচ করে গেছে, তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা হ্যাশ ভ্যালু সেট 1 এবং সেট 2-র সঙ্গে মিলিয়ে দেখেছি এবং হ্যাশ ভ্যালু ম্যাচ করে গেছে। এক্ষেত্রে আমরা বলতে পারি এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, বিভিন্নভাবে ব্ল্যাঙ্ক ওয়েমার হতে পারে, মার্কস ম্যানিপুলেশন হতে পারে, এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, এরা দুর্নীতি করেনি। তো সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, এই বিচার দিতে পারতো। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়, কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল। টু রেসপেক্ট, দায় কার আমরা জানি না। হাইকোর্টেতে সত্যি করে আমাদের জন্য যে স্ট্যান্ড পয়েন্ট নেওয়া দরকার ছিল আজকে আমাদের অ্যাপয়েন্টিং অথরিটির, তারা সেটা নেয়নি। তারা বিভিন্ন তালে গোলে বিভিন্নভাবে সবাইকেই এখান থেকে বার করে দেওয়ার একটা চেষ্টা করেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সুপ্রিম কোর্টে তারা কিন্তু দর্থহীনভাবে বলেছে এবং অ্যাডিশনাল সাবমিশনেও তারা বলেছে যে আমাদের কাছে অরিজিনাল ওয়েমার নেই, অরিজিনাল ওয়েমার থাকার কথাও নয়, কারণ অ্যাকর্ডিং টু গেজেট নোটিফিকেশন 1 বছর পর সেটাকে ডেস্ট্রয় করে দেওয়া কথা, কিন্তু মিরর ইমেজ তাদের কাছে নেই। এর জন্যই সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল, নাহলে ভারতবর্ষের সব থেকে বড় ইনভেস্টিগেশন অথরিটির আজকে কি মূল্য থাকলো? সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যত সিবিআই ইনভেস্টিগেশন হবে এবং সিবিআই ইনভেস্টিগেশন যদি কাউকে দুর্নীতিগ্রস্তভাবে চিহ্নিতও করে দেয় বা কাউকে যদি ছাড়পত্রও দেয় যে সে দুর্নীতি করেনি, তাহলে তো তার বিরুদ্ধে প্রশ্ন হবে। আমাদের 2021-এর বিধানসভা নির্বাচনের আগে ডাবল চাকরির বার্তা, 2026-এর ভোটের আগে 26,000-এর চাকরি চলে গেল। আর একদিকে যখন প্রতিকার চেয়ে এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রার্থীদের চিৎকার পথে, তখনই চাকরি হারাদের হাহাকার। সব মিলিয়ে 25,752 জন চাকরি খোয়ালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আজকের এই রায়ের পর এই বাংলায় বড় বিপর্যয়। আমাদের সঙ্গে দুই অতিথি রয়েছেন সরাসরি জিরো আওয়ারে। তিথি, আমরা চলে যাব। আমাদের সঙ্গে আইনজীবী ফিরদৌস তামিম এবং একই সঙ্গে অধ্যাপক রাজগোপাল ধর চক্রবর্তী, তিনিও রয়েছেন। আমি ফিরদৌস সাহেবের কাছে এটাই জানতে চাইব, 2024-এর 22শে এপ্রিলের রায় আর 2025-এ মাত্র দুদিন আগে 1 এপ্রিল গোটা বিশ্বব্যাপী বলা হয় এপ্রিল ফুল। প্রকৃত এই 26,000 চাকরিহারা আজ ফুল হয়ে গেলেন। তারা একটা বছর অপেক্ষা করেছিলেন। কমিশন, স্কুল শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন, তারা সঠিক তথ্য দিয়ে অযোগ্যদের চিহ্নিত করে তারা সুপ্রিম কোর্টের কাছে নথি পেশ করবে, যোগ্যরা চাকরি তাদের বজায় থাকবে। কিন্তু আখেরে আজ যা রায় হলো তাতে কি স্পষ্ট হচ্ছে ফিরদৌস সাহেব? দেখুন, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ই বহাল রয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছিল এন্টায়ার সিলেকশন প্রসেস ক্যান্সেল, সেটা এন্টায়ার সিলেকশন প্রসেস ক্যান্সেল হয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছিল টেন্টেড ক্যান্ডিডেটদের স্যালারি ফেরত দিতে হবে, সুপ্রিম কোর্ট একই কথা বলছে। চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেটদের স্যালারি ফেরত দিতে হবে। চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট কারা? আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, নন লিস্টেড ক্যান্ডিডেট, ওএমআর ম্যানিপুলেশন, এরা চিহ্নিত টেন্টেড। এর বাইরে যেমন ধরুন ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশন হয়েছে, রেশিও ভায়োলেশন হয়েছে, রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি, সেগুলো অচিহ্নিত। এর বাইরেও যেমন ধরুন টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন হয়েছে, অচিহ্নিত। ফলে অচিহ্নিত যারা আছেন তাদের
তারা নতুন সিলেকশন প্রসেস যেটি 3 মাসের মধ্যে হবে সেই নতুন সিলেকশন প্রসেসে তারা পার্টিসিপেট করবেন এবং যারা ডিসেবল ক্যান্ডিডেট আছেন তারা সার্ভিসটা কন্টিনিউ করবে তাদের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এবং তারা এজ রিল্যাক্সেশন পাবে। সোমা দাসের চাকরিটি সেটি বেঁচে থাকবে, তিনি ক্যান্সার আক্রান্তা, তার চাকরিটি শুধু থাকবে। ফলে এই যে যা কলকাতা হাইকোর্ট যা রায় দিয়েছিল সেই রায়ই সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে এবং এই যে কলকাতা হাইকোর্ট বলেছিল যে স্যালারি ফেরত দিতে হবে, সুপ্রিম কোর্টে একই কথা বলেছে। ফলে কলকাতা হাইকোর্ট যা যা তথ্য যা ডাইরেকশন দিয়েছিল সেই সমস্ত ডাইরেকশনগুলোই সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে। এই শুধুমাত্র এই ধরনের যারা প্রতিবন্ধী তাদের ওই সার্ভিসটি 3 মাস পর্যন্ত থাকবে। ফিরদৌস সাহেব, আমি একেবারে সাধারণ মানুষ, বাংলার কোটি কোটি 10 কোটি সাধারণ মানুষের স্বার্থে একটা প্রশ্ন রাখবো। একেবারে এই জায়গা থেকে আমরা জানি কলকাতা হাইকোর্টের প্রথমে জেলা আদালত, নগর দায়রা আদালত, উচ্চ আদালত, সেখানে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ। এই অবস্থায় এই রায়ের পর রাজ্য সরকারের চাকরি হারাদের আর কোনো অবকাশ কোথাও কোনোভাবে নতুন করে আবেদন করার বা এই রায়ের পর্যালোচনা করার কোনো সুযোগ চাওয়ার জায়গা রয়েছে? দেখুন, আমি এই রায়ের সাপেক্ষে কোনো মন্তব্য করতে চাইবো না, তার কারণ আমি যেহেতু রিট পিটিশনের একটি পক্ষের যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের পক্ষের আইনজীবী, ফলে এই নিয়ে এই বিষয়ে মন্তব্য করতে চাইবো না। কিন্তু নিশ্চিতভাবে যে কোনো রায়ের রিভিউ করা যায়, সেই রিভিউয়ের অ্যাপ্লিকেশন দায়ের করা যায়। ফলে সেটুকুই আমি বলবো, আইনগত প্রভিশনের সাপেক্ষে বলবো, কিন্তু এই রায়ের সাপেক্ষে কি করবেন না করবেন কনসার্ন পার্টিরা তারা ঠিক করবেন। আমি এই নিয়ে এই মুহূর্তে মন্তব্য করতে চাইবো না। তবে সাধারণ আইনগত পদ্ধতি হচ্ছে যে রিভিউ করা যেতে পারে ম্যাক্সিমাম, কারণ সর্বোচ্চ আদালতে এই রায় দিয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই রিভিউয়ের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ড থাকতে হবে, না হলে কিন্তু সেই রিভিউ পিটিশন ডিসমিসড হয়। ফলে খুব স্বাভাবিকভাবে এখানে সর্বোচ্চ ন্যায়ালয়, প্রধান বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। এই রায়ে নতুন করে আর কোনো আশা আছে বলে আমি মনে করি না। বেশ, ফিরদৌস সাহেব আপনার কাছে আসবার চেষ্টা করবো। রাজগোপাল বাবু যেহেতু আমাদের সঙ্গে রয়েছে, রাজগোপাল বাবু 2022-এর 23শে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায়, এবং গোটা রাজ্য জুড়ে যে আবহ তাতে এক প্রকার শিক্ষা দপ্তরের অর্ধেকাংশ নয় অনেকাংশই শ্রীঘর নিবাসী হয়েছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিণতি কিছুক্ষণ আগে এক চাকরি প্রার্থী অর্থাৎ চাকরি হারা যারা আবার নতুন করে তাদেরকে চাকরি প্রার্থীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা বলছেন যে পড়াশুনোর উপর ভরসা করা যাচ্ছে না, অর্থাৎ পড়াশুনো করে যে অনাহারে মরে সে, এই বাক্যটাই কি এখন এ রাজ্যে বেদ বাক্য হয়ে দাঁড়াবে? ভরসা হারাবে মানুষ পড়াশুনো, সরকারি চাকরি, সমস্ত কিছু থেকে। না দেখুন, পশ্চিমবঙ্গের শিক্ষার একটা সুনাম ছিল। আমরা যারা প্রত্যেকেই বড় হয়েছি, স্কুলে পড়েছি, স্কুলের মাস্টারমশাইদের যে মেধা, তাদের জ্ঞান, তাদের কর্তব্যবোধ আমাদেরকে অবাক করেছে। তাদের শেখা থেকেই আমরা আজকের এই জায়গায় আসা, আমরা সকলেই শিক্ষা করি। স্কুল শিক্ষা হচ্ছে জাতির বুনিয়াদ, কিন্তু এই যে যারা সরকার 10-12 বছর ধরে কি আরো বেশি ধরে চালাচ্ছে, তারা ব্যাপক দুর্নীতির মাধ্যম দিয়ে তারা পুরো বাঙালি জাতিটাকে তারা নষ্ট করতে চাইছে এবং তারা বুঝিয়ে দিয়েছে শিক্ষাটাকে যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে জাতি দাঁড়াতে পারে। তাদের কাছ থেকে ভোট আদায় করা, ভোট খুব সহজ হবে, সেটাই তারা এগিয়ে যাচ্ছে। এবং আমরা দেখলাম, দেখুন 26,000 লোকের চাকরি যাওয়া, এক্ষুনি হয়তো তারা বলবেন মধ্যপ্রদেশে কি হচ্ছে, কোথায় কি হয়েছে হেরেছে, তারা বলবেন যে এটা খুবই লঘু ব্যাপার, কিন্তু লঘু ব্যাপার নয়। আমি সুপ্রিম কোর্টের পুরো বিচারটা পড়ার জন্য অপেক্ষায় আছি। আশা করবো সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বলবে যাদের জন্য দেখুন যারা টেন্টেড প্রমাণিত তাদের চাকরি গেছে, কারোর হয়তো দুঃখ থাকবে না, কিন্তু যারা নিজেদের মেধায় চাকরি পেয়েছেন এবং কাদের জন্য তাদের চাকরি হারাতে হলো, সেই তাদের শাস্তি কি হবে? রাজগোপাল বাবু, এটা যেমন প্রশ্ন যাদের জন্য চাকরি হারাতে হলো তাদের কি হবে, তেমন এটাও তো প্রশ্ন, আজ যদি আমার সঙ্গে এই ঘটনা ঘটতো আমি কি সমান মানসিক জোর, মানসিক স্থিতি নিয়ে পরের পরীক্ষাটায় বসতে পারতাম? সেই আস্থা আমার থাকতো না। দেখুন, জীবনটা একটা সংগ্রাম। যারা চাকরি হারিয়েছেন হতাশ হয়ে লাভ নেই, পরে পরীক্ষা দিতেই হবে, মরণ পণ একদম করে লড়তে হবে। দেখুন এইগুলো এখানে আর কিছু করার নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমি পথে বিশেষ কিছু করতে পারবো না, কিন্তু এটা বাস্তব যে আমি 5-6 বছর আগে কি 7-8 বছর আগে যে পরীক্ষাটা দিয়েছি, সে পরীক্ষা যেভাবে তখন দিতে পারতাম এখন ঠিক সেভাবে আমি পারবো না। একেবারে আমি এখান থেকে একবার ফিরদৌস সাহেবের কাছে যাবো। ফিরদৌস সাহেব, যেমন একদিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের ক্ষেত্রে হাইকোর্টের রায় বহাল রাখলেন, একই সঙ্গে 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে রায়, সেক্ষেত্রে যাদের বয়স পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে?
নতুনভাবে আবার নিয়োগ প্রক্রিয়া হলে 2016-র পর 2025 এই 9 বছরে নতুন লক্ষ লক্ষ যারা চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরির পরীক্ষায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে, তারাও তো শামিল হবেন। অর্থাৎ এই কম্পিটিশন, এই যোগ্যতার নিরিখে চাকরি পাওয়ার ক্ষেত্রে আরো হাজার গুণ প্রতিকূল পরিস্থিতি হয়ে গেল এই চাকরিহারাদের কাছে। সাহেব, দেখুন, আমি এখনো পর্যন্ত জাজমেন্টের কপি যেহেতু আপলোড হয়নি, ফলে খুব স্বাভাবিকভাবে সঙ্গত কারণে জাজমেন্টের কপি পাইনি। জাজমেন্টের কপি পেলেই বলা সম্ভব হবে এক্স্যাক্টলি কীভাবে কোন প্রসিডিওরে ফ্রেশ সিলেকশন প্রসেস করতে বলেছেন। তবে ফ্রেশ সিলেকশন মানে খুব স্বাভাবিকভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়া, সেখানে আইন মেনে নিয়োগ প্রক্রিয়া করলে ফ্রেশ সিলেকশন মানে অনলাইন অ্যাপ্লিকেশন থেকে হওয়াটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে যদিও সুপ্রিম কোর্টে আজকে যা বলেছে, বিশেষ করে যা প্রায় পড়ে শুনেছে, আমি যা শুনেছি তাতে মনে হয়েছে যারা ডিসেবল ক্যান্ডিডেট আছেন তাদের এজ রিল্যাক্সেশন দিয়েছেন, কিন্তু অন্যদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন সম্ভবত দেননি। সেটা জাজমেন্টে আপলোড হয়ে গেলে তবেই বোঝা যাবে। আর টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ চিহ্নিত যারা অবৈধ ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে স্যালারি ফেরতের নির্দেশ দিয়েছেন, তারা ইভেন সিলেকশন প্রসেসে পার্টিসিপেটও করতে পারবেন বলে মনে হয় না। আর আমি একেবারে সংক্ষেপে এখান থেকেই জানতে চাইবো, চিহ্নিত যারা তাদেরকে বেতন ফেরত দিতে হবে, তাহলে 2024-এর এপ্রিলে হাইকোর্টের রায়ের পর 7ই মে যখন সুপ্রিম কোর্টে মামলা গেল, মে থেকে পরের বছর 10ই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এবছর যে শুনানি হলো, সেখানে কমিশনের তরফ থেকে, এসএসসির তরফ থেকে কি কি উপায়ে সুযোগ ছিল যে এই চাকরিহারাদের যারা যোগ্য তাদের চাকরি রক্ষা করার ক্ষেত্রে নথি সাবমিট করার, যা করল না সরকার, যা করল না কমিশন, যা করল না স্কুল সার্ভিস কমিশন? দেখুন, প্রথমেই বলি, যে কোনো রেকমেন্ডেটরি অথরিটি যে কোনো পরীক্ষা কন্ডাক্ট করেন সেই অথরিটিদের উচিত প্রথম কথা ওই যখন ফিজিক্যাল কপি আপনি ধ্বংস করে দিচ্ছেন ওএমআর শিটগুলোর, তার স্ক্যান কপি রাখা। এরপরে তো ইন দ্য কিউ আছে প্রাইমারির কোনো ফিজিক্যাল কপিও নেই, আপনি স্ক্যান কপিও নেই। আজকের যা রায় হলো, এরপরে প্রাইমারির যা সিলেকশন প্রসেস রয়েছে সেটাও একই পরিণতির দিকে যাবে বলে মনে হয়। কিন্তু যাই হোক না কেন, আজকের রায় মূলত দুটো প্রেক্ষিতে। এক, যে ওএমআর শিটের ফিজিক্যাল কপি নেই, এসএসসির সার্ভারে তার স্ক্যান কপিও নেই। দ্বিতীয়, যে তথ্য বারবার আদালত দিতে বলেছে যে কারা বৈধ কারা অবৈধ, এটা চিহ্নিতকরণ করে দাও। এসএসসি বলছে 5485, বোর্ড বলছে 5189, রাজ্য সরকার বলছে 4327, অর্থাৎ সংখ্যাগুলো লুকাতে চেয়েছে। এই যে এসএসসি যে আজকের রায় দিয়ে এবং কলকাতা হাইকোর্ট যে রায় দিয়ে বলেছিল চিহ্নিত সংখ্যাগুলো কি কি, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল যারা চাকরি পেয়েছেন, নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন, ওএমআর শিট ম্যানিপুলেশন যেটা সিবিআই যে ওএমআর শিটে উদ্ধার করেছে তার ফলে বোঝা যাচ্ছে যাদের ওএমআর শিটে নাম্বার বাড়িয়ে চাকরি পেয়েছেন এরা হচ্ছে চিহ্নিত অবৈধ। এবার এর বাইরে যেমন ধরুন ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন হয়েছে, এই তথ্য সিবিআই সুপ্রিম কোর্টের সামনেও রেখেছে। তাহলে সেই কতজনের ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন হয়েছে, দিয়েছেন তথ্য, দেননি। রেশিও ভায়োলেশন করে কতজনকে নিয়েছেন, দিয়েছেন তথ্য, দেননি। রিজার্ভেশন পলিসি ভায়োলেশন হয়েছে, কতজনকে এর ফলে বেনিফিট পাইয়ে দিয়েছেন, তথ্য দিয়েছেন, দেননি। ফলে এই যে টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন হয়েছে, তথ্য দিয়েছেন, দেননি। এই যে বিভিন্ন প্রকার দুর্নীতি হয়েছে, সেই তথ্য না দেওয়া, তথ্য চেপে দেওয়া এবং ওএমআর শিট সংরক্ষণ না করা। আমি আবারও বলছি, ক্যামেরার সামনে বলছি, প্রাথমিকেও সেম জিনিস হয়েছে। প্রাথমিকে ইভেন এসএসসিতে তাহলে স্ক্যান কপি পাওয়া গেছে, প্রাথমিকে স্ক্যান কপিও নেই। অর্থাৎ 2014 প্রাথমিকের যে মামলা ঝুলে রয়েছে, যে মামলা চলছে, সেই মামলার কথা বলছেন 2014 প্রাথমিকের নিয়োগ। একই পরিণতি হবে। অভিক, সে জায়গায় দেখতে গেলে এ রাজ্যের সরকারি স্কুলগুলো ঢুকছে, সেক্ষেত্রে এতজন শিক্ষক অশিক্ষক কর্মীর মধ্যে যারা শিক্ষকতা করতেন তারাও যদি বাতিলের তালিকায় চলে যায় তাহলে আরো দুর্বিষহ পরিস্থিতি হবে। আর এখান থেকেই আমি রাজগোপাল বাবুর কাছে আসবার চেষ্টা করব। রাজগোপাল বাবু, যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়েছে দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায়, শিক্ষক ছাঁটাই, শিক্ষক না থাকা বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এমন অনেক সরকারি স্কুল চলে যেখানে মাত্র একজন শিক্ষক। এই 26,000 যোগ্য অযোগ্য চাল কাপড় সব একসাথে থাকলেও কম করে 26,000 যেটা বাতিল, তাহলে এই সমাজ, যে সমাজ আগামী প্রজন্মের কারিগরকে গড়বে যারা, সেই শিক্ষক সমাজ, তারাও তো একটু একটু করে ধূলিসাৎ হয়ে যাচ্ছে কিনা? আগামী কি শিখবে, কোথা থেকে শিখবে? পরিষ্কার যে 26,000 শিক্ষক যদি চলে যায় তাহলে অনেক স্কুল কলেজ মানে চলবে না, এটা তো পরিষ্কার। মানে তারা কি শেখাচ্ছিল সেটা জানার উপায় আমাদের নেই, কিন্তু যাই শেখাক না কেন অ্যাটলিস্ট সেটাও শেখা হবে না, এটা তো
পরিষ্কার। সুতরাং শিক্ষক ছাড়া যে স্কুল চলতে পারে না এবং আরও আনুষঙ্গিক জিনিসপত্র লাগে, সেগুলোও তো অধিকাংশ জায়গায় নেই। অর্থাৎ শিক্ষাটা খুব আমি কিছু লোকের চাকরি দিয়েছি, ভোট পাবো বলে তাদের চাকরি দিয়েছি এবং তাদের চাকরি দিয়েছি, তাদের কাছে পয়সা আদায় করে চাকরি দিয়েছি। সুতরাং শিক্ষার কি হলো না হলো এখন যারা শাসনে আছে তাদের কিছু যায় আসে। তবে একটা কথাই আমি বলবো যে 3 মাসের মধ্যে যখন নতুন করে করতে হবে, বাছাই করতে হবে নতুন করে, আবার যদি এইরাই দায়িত্বে থাকে আবার তো তারা চুরি করবে, আবার কে কোর্টে যাবে। আমি জানি না সুপ্রিম কোর্ট কি বলেছেন, কিন্তু আমার আশঙ্কা যে যারা দুধে জল মেশাতে জানে বা চালে আপনারা যেটা বলছেন কাপড় মেশাতে জানে, তারা আগামী দিনও একই পদ্ধতি অবলম্বন করবে। অর্থাৎ দুশ্চিন্তা রয়ে গেছে, যারা মেধাবৃত্তিতে চাকরি পেয়েছিল তারা আবার না বঞ্চিত হয়। তাই সুপ্রিম কোর্ট একেবারে রাজাগোপাল বাবু, আপনার কথা অনুযায়ী যে প্রক্রিয়ায় আগামী 3 মাসের মধ্যে আবার নিয়োগ হবে, সেই প্রক্রিয়াও কতটা স্বচ্ছতার সঙ্গে হবে। তবে ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল স্ট্রিমিং এ যে লেখা আমরা দেখতে পাচ্ছি সিএনএ করছেন যে ভোট পাবো বলে চাকরি দিয়েছি নয়, ভোট পাবো বলে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। সাধারণ দর্শক লিখছেন টাকা কামাবো বলে চাকরি দিয়েছি, অর্থাৎ 8 লক্ষ 10 লক্ষ 12 লক্ষ। সাধারণ দর্শকের সেই লেখা আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে, 26,000 চাকরি প্রার্থী, লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা, এক একটা পরিবার, তারা যে গভীর অন্ধকারের মধ্যে ডুবে গেলেন। কমিশন দায় ঝেড়ে ফেলতে গিয়ে এই হাজার হাজার চাকরিহারাকে কোন অন্ধকারে ফেললেন শামীম সাহেব? এর ভবিষ্যৎ কি দেখছেন? এর পরবর্তী পরিস্থিতি কি হতে পারে? কি কি অনুমান করছেন আইনজীবী হিসেবে আপনি? দেখুন, আমি বলবো যে পরবর্তী যে সিলেকশন প্রসেস সেটা ত্রুটিমুক্ত রাখতে হবে এবং ত্রুটিমুক্ত রাখতে গেলে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে আইনটি কি সেটা প্রথমে বুঝে নিতে হবে। দুর্ভাগ্য হলেও সত্য, এই পশ্চিমবঙ্গে একটি নোটিফিকেশন হলে 4 বার মামলা করে সেই নোটিফিকেশন ঠিক করতে হয়। এদের একটা নোটিফিকেশন আইন মেনে করার যোগ্যতা নেই, তাদেরকে বিভিন্ন পদে বসিয়েছে। তার ফলে যা হওয়ার তাই হচ্ছে। একটা নোটিফিকেশন লিখতে পারে না আইন মোতাবেক। মাদ্রাসা সার্ভিস কমিশনে দেখবেন একটা নোটিফিকেশন দিয়েছে, 4 বার মামলা করে আমাকে সেই নোটিফিকেশন ঠিক করতে হয়েছে। যারা নোটিফিকেশন একটা দিতে পারে না ঠিক করে, যারা নিয়োগের আইনটি পড়ে যে কিভাবে নিয়োগ করতে হবে সেটা যারা পারে না, তার উপর আবার দুর্নীতি করে। ফলে একদিকে আইন না মেনে নিয়োগ করা, অপরদিকে দুর্নীতি করা, এই দুটো যদি বন্ধ করে তবেই একমাত্র সঠিক নিয়োগ সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। প্রথম কথা, নিয়োগ সঠিক করতে গেলে প্রথমে বুঝতে হবে নিয়োগের আইন কি, সেই আইন মেনে নিয়োগ দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে দুর্নীতি করা চলবে না। আর এই রাজ্যে দুটোই ঘটে, একদিকে বেআইনিভাবে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করে, দ্বিতীয় হচ্ছে তার কোনো কপি রাখে না, যে ওএমআর শিটের কপি না রাখা, তৃতীয় হচ্ছে দুর্নীতি করা, যেটি সবথেকে বড় কারণ। দুর্নীতিমুক্ত প্যানেল পেতে গেলে সেই প্যানেলে যারা থাকবেন কর্মকর্তা তাদেরকেও অতটাই ত্রুটিমুক্ত, অতটাই দুর্নীতিমুক্ত হতে হবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাদেরকে আমাদেরকে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। কিন্তু অভিক ফিরদৌস সাহেব যে বিষয়ে জানালেন, যে তথ্য জানালেন, যদি এই নিয়োগে গোটা প্যানেলের মতো এই 26,000-এর পরিণতি যদি প্রাথমিকের 33,000-এর হয়, তাহলে শুধুমাত্র 26,000-এর জন্য অশনি সংকেত নয়, গোটা রাজ্যের জন্য অশনি সংকেত এবং বিপর্যয়ও বটে। একেবারেই আমরা প্রার্থনা রাখবো, প্রত্যাশা রাখবো এই কঠিন পরিস্থিতি থেকে যারা যোগ্য ছিলেন তারা অন্তত আশার আলো দেখবেন, সঠিক দিশা পাবেন। যারা যোগ্যভাবে নিয়োগ পেয়েছিলেন তাদের ঘরে যে অন্ধকার ঘনিয়ে এসছে যা যেন দূর হয়। ফিরোয়ার এখানেই শেষ করছি। তবে অন্যান্য সমস্ত খবর আর আজকের দিনে সব থেকে বাংলায় বড় খবর নয়, বড় এই বিপর্যয়ের প্রত্যেকটা পরিস্থিতি কি উঠে আসছে। তিথি, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। অন্যান্য খবরের জন্য আপনারা নজর রাখুন সিএনএ।